সালটা 1989 চৌঠা সেপ্টেম্বর। জার্মানির বৃহত্তম সংবাদ সংস্থা ডিইএ ডিউটেচ প্রেস এজেন্সি এদের টোকিওর সংবাদ সংস্থা জানাচ্ছে রেনকোজির মন্দির ভস্মীভূত হয়ে গেছে। আপনি হয়তো ভাববেন এই রেনকোজির মন্দির ভস্মীভূত হওয়ার সাথে আমাদের কি সম্পর্ক, বা কেউ কেউ বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। আসলে এই মন্দির পড়বার সঙ্গে ভারতীয়দের গভীর সম্পর্ক আছে। আপনারা সকলেই জানেন 1945 সালের 18 আগস্ট তাইহোকু বিমানবন্দরে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা যান বলে খবর প্রচারিত হয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম এই রেনকোজি মন্দিরে রাখা ছিল। তাই স্বাভাবিকভাবেই একজন ভারতীয় হিসাবে বা নেতাজি প্রেমী হিসাবে আপনার দুঃখ হবে যে নেতাজির অস্তিত্বের শেষ সম্বলটুকুও আমরা হারিয়ে ফেললাম। অর্থাৎ এই মন্দির ঘুরে যাওয়ার সাথে সাথে তার চিতাভস্ম আমাদের হাতছাড়া হয়ে গেল। কিন্তু আমি বলবো না, এটা ঠিক নয়। আপনারা নেতাজির মৃত্যু সম্পর্কে এই সমস্ত যা জানেন সবই মিথ্যা। আপনারা দেখছেন আনফোল্ড হিস্ট্রি ইউটিউব চ্যানেল। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের জানাবো নেতাজির অন্তর্ধান রহস্য সম্পর্কে কিছু গোপন কথা। নেতাজি কি সত্যি মারা গিয়েছিলেন, না তিনি কোনো চক্রান্তের শিকার হয়েছিলেন, নাকি এটা ছিল তার নিজেরই প্ল্যান? তাকে নিয়ে যে 3টে কমিশন গঠিত হয়েছিল সেই কমিশনের রিপোর্টগুলো পর্যালোচনা করলে কি জানা যায়? এছাড়া বিভিন্ন অনুসন্ধান কমিটির রিপোর্ট থেকে কি জানা যায়? কমিশনে সাক্ষ্য দিতে যেয়ে নেতাজির সহচররা এবং ওই ঘটনার দিনের প্রত্যক্ষদর্শীরা কি বলেছিলেন? নেতাজি পরিবারের সদস্যরা সময়ের সাথে তাল মিলিয়ে কিভাবে নিজেদের মতামত পরিবর্তন করেছিলেন? সরকারের ভূমিকা এক্ষেত্রে কি ছিল? সমস্ত কিছুই আপনাদের জানাবো এবং শেষ পর্যন্ত আপনাদের যুক্তি সহকারে বোঝানোর চেষ্টা করব যে আসলে তাইহোকু বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টা নেতাজির পূর্ব পরিকল্পিত ছিল। তিনি আসলে মারা যাননি ব্রিটিশ গোয়েন্দাদের চোখে ধুলো দেবার জন্যই। 1941 সালে কলকাতার বাড়ি থেকে পালানোর সময় তিনি যেমন প্ল্যান করেছিলেন, এটাও ছিল তেমনই একটি প্ল্যান। প্রথমেই বলবো, বিশ্বব্যাপী রেনকোজি বৌদ্ধ মন্দির ভস্মীভূত হওয়ার সংবাদ ছড়িয়ে যাবার পরেই নেতাজির চিতাভস্ম নামক গল্পটিও চিরতরে শেষ হয়ে যাবার কথা ছিল। কিন্তু না, নেতাজির সত্য গোপন করতে বৃহত্তর ষড়যন্ত্র আগে যেমন অব্যাহত ছিল, মন্দির পুড়ে যাবার সংবাদ প্রচারিত হওয়ার পরেও সমানভাবে অব্যাহত রইল চিতাভস্মের গল্পে। অলৌকিকভাবে দেখা গেল ভস্মীভূত রেনকোজি বৌদ্ধ মন্দিরে নেতাজির নামে রেখে দেওয়া ভস্ম পরিবর্তিত হয়ে কিছু আটপোড়া অস্থিতে পরিণত হলো এবং যে পাত্রে ভস্ম রাখা ছিল সেটা হলো একটি চীনামাটির কলসি, যাকে চীনা ভাষায় বলা হয় আর সেটা পাল্টে গিয়ে তার জায়গায় ঝকঝকে নতুন চারকোনা একটা কাঠের বাক্স দেখা গেল। কি ভাবছেন? এটা কি কোনো অলৌকিক ঘটনা নয়? আসলে নেতাজিকে নিয়ে আমাদের ভারতবর্ষের ইতিহাসে এরকমের অনেক অলৌকিক আজগুবি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। আসলে এইগুলোকে আমি ঘটনা বলছি, এগুলো হবে চক্রান্ত। আজকের এই ভিডিওয়ে আমি এইরকমই কিছু চক্রান্ত রহস্য উদ্ঘাটন করতে চলেছি। তাই সকলের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক নতুন তথ্য জানতে পারবেন। নেতাজিকে নিয়ে গঠিত সর্বশেষ কমিটি ছিল মুখার্জি কমিশন। এই কমিশনের নেতৃত্বে ছিলেন একজন বাঙালি আইনজীবী যার নাম মনোজ কুমার মুখার্জি, যিনি দীর্ঘ 6 বছর ধরে গভীর গবেষণা করবার পর হয় নেতাজি সংক্রান্ত সঠিক তথ্য আমাদের সামনে উপস্থাপিত করতে পারতেন। কিন্তু তৎকালীন সরকার তার রিপোর্ট অসম্পূর্ণ বলে বাতিল করে দিয়েছে। দিল্লিতে শাসক বদলে গেলেও মুখার্জি কমিশনের রিপোর্টকে মান্যতা দেওয়া হয়নি। অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করবার নৈতিক দায় দায়িত্ব কোনোটাই পালন করেনি সরকার। কেন্দ্রীয় সরকার আজও নেহেরু আমলে গঠিত শাহনওয়াজ কমিটি ও ইন্দিরা গান্ধীর আমলে গঠিত খোসলা কমিশনের নানা অসঙ্গতিপূর্ণ রিপোর্ট দুটিকে মান্যতা দিয়ে চলেছে। বিমান দুর্ঘটনার ঘটনা ও ছাইভস্ম সংক্রান্ত তথ্য যে আসলে নেতাজির চাল, সেটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্ন এবং সেই সময়ের ইতিহাসের ঘটনা প্রবাহ ও নেতাজির আচরণগুলি যদি আমরা অভিনিবেশ সহকারে পাঠ করি, তাহলে বুঝতে পারবো নেতাজি আসলে ইঙ্গো মার্কিন শত্রু বাহিনীকে বোকা বানিয়ে বিমান দুর্ঘটনার গল্পের আড়ালে পূর্ব এশিয়া থেকে অন্তর্নিহিত হয়েছে। আসলে সাময়িক ও সামরিক প্রয়োজনে সেই সময় নেতাজি তার বিশ্বস্ত ব্যক্তিদের সাহায্যে বিমান দুর্ঘটনার নাটক ও চিতাভস্মের কাহিনী প্রচার করেছিলেন ইঙ্গো মার্কিন গোয়েন্দাকে বিভ্রান্ত করতে। কিন্তু পরবর্তীকালে খণ্ডিত ভারতের প্রথম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ধারাবাহিকভাবে শাসকেরা প্রকৃত সত্যকে চিতাভস্মের গল্পের আড়ালে সামনে আসতে দিতে চান। কেন নেতাজির প্রকৃত সত্য ইতিহাসকে আড়াল করা হয়, সে এক আলাদা ইতিহাস। আপনারা কেউ হয়তো জানেন, যারা জানেন না তারা জানতে চাইলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই একটা প্রতিবেদন করব। যাই হোক, আজকের বিষয়ের পর্যালোচনা করবার জন্য আমরা চলে যাব একটু অতীত ইতিহাসের পাতায়। 1943 সালের
23 অক্টোবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রপ্রধান নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত দখলকারী সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তি ও তার দোসর মার্কিন শক্তির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু এখানে মনে রাখতে হবে, কোনো পর্যায়ে তিনি সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যাননি এবং ইতিহাসের গোপন কুঠুরিতে ইতিমধ্যে জানা যায় মিত্র শক্তির সঙ্গে থাকা সত্ত্বেও স্ট্যালিন আজাদ হিন্দ সরকারকে সমর্থন এবং সহযোগিতা করেছেন। তবে তা অবশ্যই প্রকাশ্যে নয়, গোপনে। তাই তিনি রাশিয়ায় পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। 1945 সালের 15ই আগস্ট পরমাণু বোমা বিধ্বস্ত জাপান আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ও আমেরিকার কাছে আত্মসমর্পণ করে। ব্রিটিশরা ভেবেছিল আজ বা কাল নেতাজি আজাদ হিন্দ বাহিনীও আত্মসমর্পণ করবে, কিন্তু না। তিনি এই সময় জাপানের গোয়েন্দা সংস্থা হিকাকি কিকানের সাথে হাত মিলিয়ে তার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সৃষ্টি করলেন ইতিহাসের এক নতুন অধ্যায়। 1945 সালের 17ই আগস্ট ভিয়েতনামের সাইগনে নেতাজিকে প্রকাশ্য বিমান থেকে অবতরণের দৃশ্যে দেখা যাচ্ছে। বিমানের সিঁড়ি থেকে তিনি অভিবাদন জানাচ্ছেন বিমানবন্দরে উপস্থিত কাউকে। এমনকি ওই তারিখে স্বাক্ষরিত যুদ্ধক্ষেত্রে নেতাজির একটি ছবিও রেখে যান তিনি, সবটাই সচেতনভাবে কোনো এক গোপন উদ্দেশ্য সিদ্ধ করবার জন্য। এবং এই প্রসঙ্গে আরও বলা যায়, যুদ্ধ সংক্রান্ত নানা নথিপত্র পুড়িয়ে ধ্বংস করা হলেও জাপান সরকার নেতাজি, যদিও তারা সেখানে নেতাজি শব্দটি মোটেই ব্যবহার করেননি, তারা একটি আনুমানিক কোড টি ব্যবহার করেছেন। এই টি এর তথাকথিত দেহবর্ষ ইত্যাদি ধোঁয়াশা সৃষ্টিকারী গোপন ফাইল না পুড়িয়ে প্রকাশ্যেই রেখে দিলেন, যাতে ব্রিটিশ কিংবা মার্কিন সেনা গোয়েন্দারা অতি সহজেই সেই ফাইলের নাগাল পায় এবং বিমান দুর্ঘটনায় টি ব্যক্তির আসল পরিচয় সম্পর্কে ব্রিটিশ গুপ্তচরেরা নিশ্চিত হতে পারে। প্রকৃতপক্ষে এটি ছিল জাপানের গোয়েন্দা সংস্থা হিকারি কিকানের সঙ্গে নেতাজির এক গোপন বোঝাপড়া। তা না হলে তো এই ফাইলগুলো এইরকম ভাবে প্রকাশ্যে না রেখে তা লুকিয়ে রাখতে পারত বা যুদ্ধের নথিপত্রের মতো সেগুলো ঘুরিয়ে ফেলতে পারতেন। আর নেতাজি যদি সত্যি সত্যি মারাই যায়, তাহলে সেটা নিয়ে এত নাটক করবার কোনো দরকার ছিল না, সেটা ছবি সহ বিশ্ববাসীকে দেখিয়ে দিলেই। তাই এখান থেকেই মনের মধ্যে প্রশ্ন জাগে এবং তার সাথে সাথে মনের মধ্যে বিশ্বাস অটুট হয়, নেতাজি আসলে মারা যাননি, মারা যাওয়ার গল্প ফেঁদেছিলেন। কারণ 1945-এর এপ্রিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণতি সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছিলেন এবং তখন থেকেই জাপানের গোয়েন্দা সংস্থা হিকাকি কিকানের সঙ্গে কোনো আধিকারিকের সঙ্গে সোভিয়েতে অন্তর্ধানের পরিকল্পনা তিনি পূর্ব থেকেই স্থির করেছিলেন এবং তারই ফল হলো তাইহুকু বিমান দুর্ঘটনার গল্প। আজাদ হিন্দ বাহিনীর আনন্দমোহন সহায় খোলসা কমিশনের কাছে এই কথা জানিয়েছিলেন। এমনকি তিনি এই কথাও জানিয়েছিলেন যে শুধু রাশিয়া নয়, চীনের কমিউনিস্ট পার্টির সাথেও যোগাযোগ করা হয়েছিল হো চি মিনের সাথে বৈঠক। এছাড়া নেতাজি যে পরিকল্পনা মাফিকভাবে জাপান থেকে রাশিয়া বা চীনে পালিয়ে যেতে চাইছেন, সেই সংক্রান্ত বিষয়ে নেতাজির স্টেনোগ্রাফার ভাস্করনের থেকেও তথ্য পাওয়া যায়। তিনি তার জীবনের সাহায্যে মুখার্জি কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে জানিয়েছিলেন এপ্রিল মাস থেকেই জাপানের জেনারেল ইসুদার সাথে তার ব্যক্তিগত ঘরে মানচুরিয়া হয়ে রাশিয়া যাবার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। এই রকমই কিছু তথ্যের আলোকে তুলে ধরবার চেষ্টা করছি নেতাজির মৃত্যুর তত্ত্ব আসলে ভুল। 1945 সালের 18ই আগস্টের নেতাজির অন্তর্ধান তত্ত্ব প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী ব্যক্তিগত, প্রতিষ্ঠানগত এবং সরকারিভাবে প্রায় 1 ডজন তদন্ত কমিটি বা কমিশন হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে সন্দেহ প্রকাশ করা হয়েছে নেতাজির মৃত্যুর বিষয়ে। কোন রিপোর্টে সাজানো সাক্ষীদের বক্তব্যকে ধ্রুব সত্য মনে করা হয়েছে, কোথাও বা বলা হয়েছে মাস্টার ডিসেপশন প্ল্যান অফ বোস। তাই এই ক্ষেত্রে আমি বলবো, একটি বা দুটি কমিটি বা সংস্থা হয়তো ভুল তথ্য দিতে পারে বা ভুল সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু বেশিরভাগ কমিটি ভুল সিদ্ধান্ত নিতে পারে না। তাই যারা নেতাজিকে নিয়ে গবেষণা করেছেন, সকলের মনের মধ্যে যেহেতু সন্দেহ দেখা দিয়েছে, তাই বিষয়টা অবশ্যই সত্য। এছাড়া বলা যায় আজাদ হিন্দ সরকারের প্রচার সচিব ছিলেন S.A. আয়ার। ইনিও কিন্তু পরবর্তীকালে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছেন, তার থেকেও নেতাজির মৃত্যু রহস্য সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলছেন 22শে আগস্ট জাপানি সেনা অফিসারের কাছে প্রথম জানতে পারেন নেতাজি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে। নেতাজির মৃতদেহ দর্শন না করেই এবং ভেঙে পড়া বিমানে নেতাজির সহযাত্রী আহত কর্নেল হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ না করেই একটি খবরের খসড়া প্রস্তুত করবার জন্য তাকে বলা হয় এবং তাকে এও বলা হয় খবর ঘোষণা করবার আগে চূড়ান্ত খসড়া তাকে দেখিয়ে নেওয়া হবে। জাপানিদের এই প্রস্তাবের পরে আয়ার
জানিয়েছিলেন যে ঘটনার 4 দিন বাদে প্রচারিত এই সংবাদ জনগণকে বিশ্বাস করানো কঠিন হবে, অর্থাৎ খবরটা যে মিথ্যা এই কথার মধ্যেই তার ইঙ্গিত রয়েছে। এই আয়ারই পরবর্তীকালে জওহরলাল নেহেরুর ঘনিষ্ঠ হয়েছিলেন এবং পেয়েছিলেন কেন্দ্রীয় সরকারের এক উচ্চ পদ, এবং তখন থেকেই নেতাজির চিতাভস্ম প্রতিষ্ঠার কারিগর হয়ে উঠেছিলেন। সেই প্রসঙ্গে পরে আসছি। 1945 সালের 23 আগস্ট ডোমেইন নিউজ এজেন্সি জানায় 18 আগস্ট তাইহুকু বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসু নিহত। ওই 23 তারিখেই ডেডলাইন লন্ডনের সংবাদ সংস্থা রয়টার বিশ্ববাসীকে জানায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু সংবাদ। পৃথিবীর নানা সংবাদপত্র ও ভারতবর্ষের কাগজগুলিতে এই মর্মে খবর ছড়িয়ে পড়ে। আজও অনুসন্ধান করলে জানতে পারা যায় 18 আগস্ট 1945 সাল বেলা 2টার সময় জাপানি সেনার মিৎসুবিকি 21 শেলি মডেলের বিমানটি তাইহুকু, যার বর্তমান নাম তাইলে, বিমানবন্দর থেকে ওড়বার সময় ইঞ্জিনের সমস্যার কারণে ভেঙে পড়ে, যার ফলে চিফ পাইলট, যার নাম টাকিজায়ো, কো পাইলট আওযোগি এবং জাপানি জেনারেল সিদেই ও সুভাষচন্দ্র বসু সহ মোট 13 জন আগুনে পুড়ে যান। কিন্তু প্রতিবেদনটির শেষ পর্যন্ত শুনতে থাকুন। আমি তথ্যভিত্তিকভাবে দেখাবো যে এই যে এখানে যে বিমানের নাম্বার বা মডেল বলা হলো সেটা আসলে ভুল। আসলে এই ঘটনা যে সাজানো তার প্রমাণ এই যে বলা হলো 13 জন আগুনে পুড়ে মারা গেছে, কিন্তু শ্মশানের খাতায় তাদের একজনের হদিশ মিলল না। তাইহুকু মিউনিসিপ্যালিটিতে সযত্নে রক্ষিত 25 পাতা ডেড রেজিস্টার, যেখানে শেষকৃত্যের অনুমতিপত্র লিপিবদ্ধ আছে, তার কপি নেতাজি তদন্ত কমিশনের চেয়ারম্যান মনোজ কুমার মুখার্জি কলকাতার অফিসে নিয়ে এসেছিলেন। সেখানে দেখা যাচ্ছে 17 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত 273 জন মানুষকে দাহ কিংবা সমাধিস্থ করা হয়েছে, যার মধ্যে 165 জন পুরুষ এবং 108 জন নারী। তারা কোন দেশের লোক, তাদের জীবিকা বা পেশা কি, সমস্ত কিছুই সেখানে বর্ণিত আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, 18 আগস্ট কোনো সামরিক ব্যক্তির মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য সেখানে লিপিবদ্ধ নেই। পরের দিন 19 আগস্ট ইচিরো আকুরা নামে জনৈক জাপানি সেনার হার্টফেল করে মৃত্যু ঘটেছে বলে ওই রেজিস্টারে উল্লেখ আছে। তার ডেট রেজিস্টার সিরিয়াল নাম্বার 2641। নেতাজি সুভাষচন্দ্র বোস বা চন্দ্র বোস, পাইলট টাকিজায়ো, কো পাইলট আওযোগি কিংবা জেনারেল সিদেইর নাম সেখানে নেই। তাদের আহত কিংবা নিহত অবস্থায় শনাক্তকরণের কোনো ছবির সন্ধানও পাওয়া যায়নি। এছাড়া বলা যায় তাইওয়ান সরকারের প্রকাশিত তদন্তে জানানো হয়েছে ওই বছর অর্থাৎ 14 আগস্ট থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। ওই সময়ে তাইপের মেয়র, যার নাম ছিল চিন হুই সেন, তিনিও মুখার্জি কমিশনে এই কথাই জানিয়েছেন। অর্থাৎ 18 আগস্ট 1945-এ এই পৃথিবীর কোনো প্রান্তে কোনো সামরিক বিমান ভেঙে পড়েনি। তবু আজও কেন্দ্রীয় সরকার এবং দাবিদার পরিবারের একাংশ দাবি করে যান নেতাজির তথাকথিত কষ্টকল্পিত বিমান দুর্ঘটনার তত্ত্বকে সামনে রেখে রেনবোজির চিতাভস্ম ফিরিয়ে আনবার। বিশেষত নেতাজির মেজদা শরৎ বসুর তৃতীয় প্রজন্মের লোকেরা, যারা একসময় তাদের পিতামহদের মতোই বিশ্বাস করতেন বিমান দুর্ঘটনা ও চিতাভস্ম সাজানো, তারাই কোন অদৃশ্য কারণে রাতারাতি বিস্ময়করভাবে চিতাভস্মপন্থী হয়ে উঠেছেন। আসলে এর পিছনে লুকিয়ে রয়েছে গভীর রহস্য, সেটা হয়তো আপনারা জানেন। যাই হোক, ব্যাংককের মাটিতে ইন্দো মার্কিন গোয়েন্দা সেনারা হিকারি কিকানের দপ্তরে প্রবেশ করে সহজেই 4টে সাংকেতিক টেলিগ্রাম খুঁজে পেল। এতে যা লেখা ছিল তা খুবই তাৎপর্যপূর্ণ। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য এই 4টি টেলিগ্রাম ব্যাংককের জাপানি ইন্টেলিজেন্স হিকারি কিকানের অফিসে সাধারণ ফাইলে সঠিক জায়গায় নম্বর ডকেট সহ রেখে দেওয়া হয়েছিল, যাতে ব্রিটিশ গোয়েন্দাদের মোকামানো যায়। ঘটেছিল তাই, ব্রিটিশ গোয়েন্দারা সহজেই এই ফাইলগুলো পেয়েছিল এবং প্রাথমিক পর্যায়ে তারা বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে সেই ব্যাপারে নিশ্চিত হয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে বোসের মৃত্যু সম্পর্কে তাদের মনের মধ্যে সন্দেহ দানা বাঁধে। তাই চন্দ্র বোসের পার্মানেন্ট ডেথ বা নিশ্চিত মৃত্যুর সন্ধানে একক এবং যৌথভাবে একাধিক তদন্ত চালিয়েছিল তারা। অর্থাৎ তাদের এই সমস্ত তদন্ত প্রমাণ করে যে তাইহুকু বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বোস আসলে মারা যাননি। এবার চলুন দেখি ওই সমস্ত টেলিগ্রামে কি লেখা ছিল, তার থেকে কি সূত্র খুঁজে পাওয়া যায়। প্রথম টেলিগ্রামটি লেখা হয়েছিল সুভাষচন্দ্র বসু এবং তার অনুগামীরা
প্লেনে করে টোকিও যাচ্ছেন। টেলিগ্রামটি লেখার তারিখ ছিল 18ই আগস্ট, কিন্তু ভিতরের কাগজে লেখা ছিল 17ই আগস্ট। দ্বিতীয় টেলিগ্রামটি লেখা হয় আগস্টের 20 তারিখে। টেলিগ্রামে বলা হয় 18ই আগস্ট রাজধানীতে যাওয়ার পথে তাইহুকুতে বেলা 2টোয় আহত হয়ে টি মধ্যরাতে প্রাণ ত্যাগ করেছেন। তার মরদেহ ফরমোজার সেনারা টোকিওতে প্লেনে করে নিয়ে চলেছেন। মৃত্যুর প্রমাণ, ধ্বংসাবশেষের ছবি ইত্যাদি সংগ্রহ করতে বলা হয়েছে। এমনকি এই বিষয়ে গোপনীয়তা বজায় রাখবার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কয়েকটি প্রশ্ন অবশ্যই মনের মধ্যে জেগে ওঠে। সেটা হলো, প্রথমত, মৃতদেহের গোপনীয়তার নির্দেশ দেওয়ার কারণ কি? আসলে কারণ একটি সত্য যাতে ফাঁস হয়ে না যায়, অর্থাৎ আসলে তো কেউ মারা যায়নি। 18ই আগস্টের বিমান ধ্বংসের পুরনো ছবি পরবর্তীকালে পেশ করা হয়েছিল। মোট 3টি ছবি প্রকাশ করা হয়, কিন্তু 3টি ছবি আলাদা আলাদা দুর্ঘটনার তা ছবি থেকেই স্পষ্ট। একটি ছবিতে দেখা যাচ্ছে দূরে পাহাড়, আর একটিতে পাহাড়ের কাছে ধ্বংসাবশেষ, অন্যটিতে মনে হচ্ছে যেন পাহাড়ের উপরেই বিমানটি ভেঙে পড়েছে, এবং আর একটা জায়গায় দেখা যাচ্ছে বস্তা বা কাপড়ে ঢাকা কোনো কিছু ছবি দেখিয়ে প্রমাণ করবার চেষ্টা করা হচ্ছে কোনো মৃতদেহের ছবি। সারা গায়ে ব্যান্ডেজ জড়ানো, শুধু চোখ নাক খোলা। চেয়ারে উপবিষ্ট জনৈক ব্যক্তির হাতে বা পাশে রাখা কোনো আধার রেখে প্রমাণ করবার চেষ্টা করা হচ্ছে নেতাজির চিতাভস্ম তিনি ধরে আছেন, এবং উনি হলেন সহযোদ্ধা হাবিবুর রহমান। 50-এর দশকে নেহরুর আমলে গঠিত শাহনওয়াজ কমিটি এবং 70-এর দশকে ইন্দিরা গান্ধীর আমলে ইন্দিরার জীবনীকার বিচারপতি জিডি খোসলার নেতৃত্বে গঠিত খোসলা কমিশনের তৎকালীন সময়ের অনেকেই সাক্ষ্য দিয়েছিলেন এবং এই রকম তথ্য প্রমাণ পেশ করেছিলেন। তবে এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য শাহনওয়াজ কমিটির অন্যতম সদস্য ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা সুরেশচন্দ্র বসু। পেশায় ছিলেন একজন উকিল। ইনি কিন্তু শাহনওয়াজ কমিটির প্রধান শাহনওয়াজ খান এবং এস.এন. মৈত্রের এই দুজনার বিমান দুর্ঘটনার তথ্যকে মেনে নিতে পারেননি। জওহরলাল চিঠি লিখে সুরেশবাবুকে জানান যে নেতাজির মৃত্যুর কোনো প্রমাণ বা তথ্য তার কাছে নেই। তবুও জওহরলাল তার মনোনীত ও মন মতো শাহনওয়াজ কমিটির রিপোর্ট সরকারিভাবে গ্রহণ করেন। এর প্রতিবাদে সুরেশবাবু অর্থাৎ সুভাষচন্দ্রের দাদা নিজের ব্যয়ে ডিমেনশিয়ান রিপোর্ট প্রকাশ করে দেশবাসীর কাছে আবেদন জানান কেন তিনি শাহনওয়াজ কমিটির রিপোর্টকে সমর্থন করেন না বা তার সাথে সহমত জানাতে পারেননি। দুর্ঘটনাই যেখানে ঘটেনি, তবুও জওহরলাল সরকার কিভাবে মিথ্যাচার করেছেন তার তথ্য তিনি তুলে ধরেছিলেন। খোসলা কমিশনেও একতরফাভাবে তথ্য প্রমাণের গ্রহণযোগ্যতা বিচার বিশ্লেষণ না করেই সিদ্ধান্ত জানানো হয়েছিল তাইহুকু দুর্ঘটনায় নেতাজি মারা যান, এবং যদি ওই চিতাভস্ম নেতাজির হয় তাহলে ভারতে ফিরিয়ে আনা উচিত। অর্থাৎ বিচারপতি নিজেই এখানে বলছেন যদি ভস্ম নেতাজির হয়, মানে ওই চিতাভস্ম নেতাজির কিনা সেই বিষয়ে তার মনের মধ্যেই সন্দেহ রয়েছে। এই প্রসঙ্গে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। এই সময় অর্থাৎ 1945 সালে ব্রিটেনের তৎকালীন ভারতীয় হাই কমিশনার, যার নাম ছিল এন.জি. গোরেকে, যার মৃত্যু 1978 সালের 27 ফেব্রুয়ারি, তিনি তার মৃত্যুর কিছুদিন আগে মাউন্ট ব্যাটেনকে এক পত্রে জানান যে সুভাষচন্দ্র বসুর মৃত্যুর কোনো সরকারি নথি তার মহাপেজখানায় নেই। এই প্রসঙ্গে আমি বলবো, উপরে আমি যে 4টি টেলিগ্রামের কথা উল্লেখ করলাম তার প্রথমটিতে বলা হয়েছে জাপানের রাজধানী টোকিওতে টি যাচ্ছেন সফরসহ, এমনকি টি এর মৃতদেহ উড়িয়ে নিয়ে যাওয়ার কথা হচ্ছে টোকিওতে। এখানেই মনের মধ্যে প্রশ্ন জাগে, সদ্য আত্মসমর্পণ করা জাপান তখন যুদ্ধ বিধ্বস্ত এবং পরাজিত, সেখানে নেতাজি তার সহকর্মীদের নিয়ে কেন যাবেন? আসলে সুভাষ বোসের অন্তর্ধান রহস্য যে মিথ্যা তার প্রমাণস্বরূপ আমি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে বলবো। 1945 সালের সেপ্টেম্বর মাসে ব্রিটিশের দুটি গোয়েন্দা বাহিনী পাঠানো হয়েছিল দক্ষিণ এশিয়াতে সুভাষচন্দ্র বসুকে গ্রেফতার করে আনবার জন্য। এই গোয়েন্দা বাহিনীর টিমে ছিলেন 2 জন ব্রিটিশ অফিসারের সাথে সাথে বাংলার গোয়েন্দা শাখা শশধর মজুমদার, হিমাংশু রায়, কালীপদ দে এবং অন্যান্য সদস্যরা। তারা জানান গ্রেফতার করা তো দূরের কথা, তারা সুভাষচন্দ্র বসুর মৃত্যুর সরাসরি কোনো প্রমাণই পাননি। এরপরে চলুন আমরা একটু জেনে নেবার চেষ্টা করি এই সর্ববিদিত চিতাভস্মের তত্ত্বের জনক আসলে কি। ইতিহাস ঘাটলে জানা যায় ব্রিটিশ লেফটেন্যান্ট কর্নেল জেনারেল জে.জি. ফিগেস হলেন এই চিতাভস্ম তত্ত্বের উদ্গত। তিনি 1946-এর 16ই মে থেকে 25শে জুলাইয়ের মধ্যে মাত্র 6 জন জাপানি আর্মি অফিসারের সাক্ষাৎকার ও বক্তব্যের উপরে ভিত্তি করে মাত্র 3.5 পৃষ্ঠার এক তদন্ত রিপোর্ট প্রস্তুত করেন। যে 6 জন আর্মি অফিসারকে জিজ্ঞাসাবাদ করে এই রিপোর্ট করা হয়েছিল তাদের মধ্যে কেউ ভেঙে পড়া বিমানে নেতাজির সহযাত্রী ছিলেন বলে জানিয়েছিলেন, কেউ বা হাসপাতালে নেতাজির চিকিৎসা কার্যেও ছিলেন বলে দাবি করেন। ফিগেসের মূল বক্তব্য হলো 18ই আগস্ট 1945-এ
তাইহুগু মিলিটারি হাসপাতালে নানমন ওয়ার্ডে স্থানীয় সময় সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আহত সুভাষচন্দ্র বসু প্রাণ ত্যাগ করেন। বন্ধুরা, বিশেষভাবে এই যে সময়টা বললাম, সময়টা মনে রাখবেন। এখানে বলা হচ্ছে 7টা থেকে 8টার মধ্যে প্রাণ ত্যাগ করেন। এরপরে আমরা দেখব এই সময়টা কিভাবে পাল্টে যায়। তার দাবি, সাক্ষীরা একে অপরের সঙ্গে জেরার সময় আলোচনা করবার সুযোগ পাননি, তাই বলা যায় এই রিপোর্টে যে যা বলেছে তা সঠিক এবং এদের সকলের বক্তব্য একরকম হওয়ারই কথা। তাহলে চলুন এবার দেখি কে কি বলেছিলেন। প্রথম সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল নোনাগাকি। ইনি জানান ওই প্লেনের মডেল ছিল K-21 হেভি বোম্বার সেল। প্লেনের কে কোথায় ছিলেন রীতিমতো কে বুঝিয়ে দিয়েছিলেন। তিনি জানান যারা দুর্ঘটনায় তাৎক্ষণিক মারা যান তারা হলেন 3 জন ইঞ্জিনিয়ার, কিন্তু তিনি তাদের নাম বলতে পারেন। ওয়্যারলেস অপারেটর, কিন্তু তার নামও তিনি বলতে পারেননি। মেজর টাকিজাওয়া, লেফটেন্যান্ট জেনারেল সিদেই। যারা গুরুতর আহত হন তারা হলেন আয়োগি, ইনি হচ্ছেন পাইলট। মেজর কোনো এবং সুভাষচন্দ্র বসু। যে দুজন অল্প আহত হন তারা হলেন হাবিবুর রহমান, তিনি ছিলেন সুভাষচন্দ্রের ব্যক্তিগত পর্ষদ, এবং লেফটেন্যান্ট কর্নেল মাকাই। আসলে এই প্রত্যক্ষদর্শীদের বয়ান যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে সেগুলো পরস্পর বিরোধী। প্রত্যক্ষদর্শীদের মধ্যে অন্যতম হলেন হাবিবুর রহমান, নোনাগাকি, আয়ার, কোনো, তাকাহাশি, সাকাই প্রমুখরা। কয়েকটি মূল প্রশ্নে এই সাক্ষীদের পরস্পরের মধ্যে অসঙ্গতি থেকে স্পষ্ট করে বলা যায় যে প্রকৃতপক্ষে কেউ কোনো ঘটনার আসল সাক্ষী নয়। অন্যরকমভাবে বলা যায় অবৈধ কোনো ঘটনাই সেদিন ঘটেনি। এই বিমানের যাত্রী কে কোথায় ছিলেন এই প্রশ্নের জবাবে কে থেকে একজন এক এক রকম বলেছেন। প্রায় কারো সঙ্গে কারোর কোনো মিল নেই, অথচ তারা নাকি এই বিমানের সহযাত্রী ছিলেন। বিমানটি কত উঁচুতে উঠে দুর্ঘটনাগ্রস্ত হয় এই প্রসঙ্গে হাবিবুর রহমান কখনো বলেছেন 100 ফুট, কখনো বলেছেন 200 ফুট, কখনো বলেছেন 300 ফুট, পরে বলেছেন 1000 ফুটের বেশি। কেউ বলেছেন সবে আকাশে উঠেছে, কেউ 60 ফুট, আবার কোনো সহযাত্রী বলেছেন অন্তত 1600 ফুট। অথচ প্রত্যেকেই সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত উচ্চপদস্থ কর্তা ব্যক্তি। তাহলে এত দ্বিমত কেন? রানওয়ে থেকে কতটা দূরে বিমানটি ধ্বংস হয়েছিল তার উত্তরে হাবিবুর বলেছেন 1.5 থেকে 2 মাইল দূরে ফাঁকা মাঠের মাঝখানে। কেউ বলেছেন 300 ফুট, কেউ বলেছেন 60 ফুট, কেউ বা রানওয়ের উপরেই প্লেনটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কেউ কিছু না বলে চুপ থেকেছে। এমন আচরণের কারণ কি? বিমানে বিস্ফোরণের কোনো আওয়াজ শোনা গিয়েছিল কিনা এর উত্তরে হাবিবুর বলেছেন হ্যাঁ, একবার কামানের গোলার মতো শব্দ হয়েছিল। আবার তিনি কখনো বলেছেন পরপর 2টি বিস্ফোরণের শব্দ হয়েছিল। নোনাগাকি বলেন 3টি 4টি শব্দ, প্রথমটি খুব জোরে। তাকাহাশি বলেন একটি মাত্র শব্দ হয়েছিল। সাকাই দৌ বলছেন তিনি বিস্ফোরণের কোনো শব্দই শুনতে পাননি। বিমানটি কি 2 টুকরো হয়ে গিয়েছিল পড়ার পরে? এর উত্তরে হাবিবুর রহমান বলেছেন না, আয়ার বলছেন হ্যাঁ। নোনাগাকি, সাকাই, কোনো, আয়ারের মতো হ্যাঁ বলেছেন, কিন্তু তাকাহাশি দৃঢ়তার সঙ্গে হাবিবুরের মতোই না বলেছেন। আসলে তাহলে আপনার মনের মধ্যে কি প্রশ্ন জাগবে না? এমন ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীদের প্রায় পরস্পর বিরোধী সাক্ষ্যগুলি অবৈধ বিশ্বাসযোগ্য। এছাড়া বিমান দুর্ঘটনার পরে যখন পরীক্ষা নিরীক্ষা চলছিল তখন সুভাষচন্দ্র বসুর অবস্থা বর্ণনা করতে গিয়ে কেউ তার কোথাও কেটে গেছে সে কথা বলেন। শুধু হাবিবুর রহমান বলছেন যে নেতাজির মাথায় 4 ইঞ্চির মতো কাটা ছিল এবং সেখান দিয়ে রক্ত বেরিয়ে আসছে। আহত নেতাজির ঘরে আর কে কে ছিলেন এই প্রশ্নের জবাবে উভয় ডাক্তার ডক্টর ইয়োশিমি এবং ডক্টর সুরুতা জানিয়েছে নেতাজি ও হাবিবুরকে একই ঘরে রাখা হয়, তৃতীয় কোনো রোগী সেখানে ছিলেন। আবার কর্নেল হাবিবুর রহমানের মতে নেতাজি তিনি নিজে এবং একজন জাপানি সম্ভবত পাইলট এক ঘরে ছিলেন। ঘরে 4টি বেডরুম ছিল, চতুর্থ বেডরুমটি খালি ছিল। তাকাহাশি বলছেন নেতাজির অবস্থা খারাপ ছিল বলে তাকে একটি পৃথক ঘরে রাখা হয়েছিল। লেফটেন্যান্ট কর্নেল নোনাগাকির বক্তব্য তার বেশ মনে আছে যে নেতাজি সমেত সবাইকে একটি বড় ঘরে রাখা হয়, কিন্তু তিনি নিজে অন্যত্র ছিলেন। দোভাষী যে নাকামুরা জানান যে ঘরটিতে তিনি নিজে ছিলেন সেই ঘরে সর্বোচ্চ 5টি বেড ছিল। নেতাজি ও হাবিবুর ছাড়া অপর 3টি বেডে ছিলেন 3 জন আহত জাপানি। কার কথা বিশ্বাসযোগ্য? প্রত্যেকে তো আলাদা আলাদা সাক্ষ্য দিচ্ছেন, আবার বলছে এরা প্রত্যক্ষদর্শী। যাই হোক, কখন নেতাজির মৃত্যু হয় সেই বিষয়টা নিয়েও এদের মধ্যে মতপার্থক্য চূড়ান্ত। ডক্টর ইয়োশিমি যিনি নেতাজির ডেথ সার্টিফিকেট লিখেছিলেন একাধিকবার, তিনি জানিয়েছেন 18ই আগস্ট বেলা 3টে নাগাদ চন্দ্র
বোসকে হাসপাতালে আনা হয় এবং রাত 10টায় মারা যান। তিনি আবার 1971 সালে খোসলা কমিশনে জানিয়েছিলেন 18ই আগস্ট বেলা 12টা নাগাদ আহত চন্দ্র বোসকে হাসপাতালে আনবার পর প্রায় 12 ঘন্টা বেঁচেছিলেন, অর্থাৎ রাত 12টা সাড়ে 12টা নাগাদ তিনি মারা যান। আর মুখার্জি কমিশনে লিখিতভাবে জানিয়েছিলেন ওই দিন রাত 10টার কিছু আগে চন্দ্র বোস মারা যান, অর্থাৎ একই ব্যক্তি 3 জায়গায় 3 রকমের তথ্য দিলেন। পাশের ঘরে থাকা মেজর তারাকোন সন্ধ্যা 7টা নাগাদ নেতাজির মৃত্যু খবর পান বলে জানিয়েছিলেন। 22শে আগস্ট বেলা 2টোয় জাপানি গোয়েন্দা দপ্তর ফরমোজা ঘোষণা করে 18ই আগস্ট দুপুর 2টোর সময় বিমান ভেঙে পড়ে এবং সেই দিন রাত 12টায় অর্থাৎ 19শে আগস্ট শ্রী বোস মারা যান। হাবিবুর রহমান বিভিন্ন জেরায় মৃত্যুর ক্ষণ সম্পর্কে নানা তথ্য দিয়েছেন, তবে তার বিভিন্ন তথ্যগুলোকে একত্রিত করলে মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে ধরে নিতে হবে। নেতাজির অন্তিম মুহূর্ত নিয়ে এত ঘন্টার পার্থক্য, এটার থেকে সত্যই আমাদের কাছে এটাই পরিষ্কার হয় যে আসলে কেউ এরা প্রত্যক্ষদর্শী নয়। এমনকি তাদের জিজ্ঞাসা করা হয়েছিল শেষকৃত্যের সময় নেতাজির কফিন বহন করার জন্য কে কে ছিল, সেই ক্ষেত্রেও তারা বিভিন্ন তথ্য দিয়েছিলেন এবং চুল্লির ক্ষেত্রেও আলাদা আলাদা তথ্য দিয়েছেন এবং সবথেকে উল্লেখযোগ্য কোনো পর্যায়েই শনাক্তকরণের উপযোগী ছবি তোলা হয়নি। কমিশনে 2টি ছবি পেশ করা হয়। সাদা কাপড়ের কোনো একটি টুকরিকে মৃতদেহ বলা হচ্ছে, তবে তা কার সেটা স্পষ্ট নয়। এমনকি মৃত ব্যক্তির হাত বা মুখ কিছুই বোঝা যাচ্ছে না। আর একটি ছবিতে নাক চোখ বাদে সারা দেহে সাদা কাপড় এবং ব্যান্ডেজ বাঁধা, গলায় সম্ভবত আন ঝুলানো আছে। মুখটি চেনার উপায় নেই যে ইনি সেই হাবিবুর রহমান। আর একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, একটি চারকোনা কিছু পোড়া অক্ষত চামড়ার স্ট্রিপ অর্থাৎ ফিতেযুক্ত ঘড়ির ছবিকে বলা হয় অগ্নিকাণ্ডের সময় নেতাজির হাতে থাকা সেই ঘড়ি। তবে আশ্চর্যের বিষয়, আজও পর্যন্ত নেতাজির হাতে ঘড়িযুক্ত যতগুলো ছবি দেখতে পাওয়া যায় তার কোনোটাই কিন্তু চৌকো ঘড়ি নয়, তিনি সাধারণত গোল ঘড়ি পরতেন। দ্বিতীয়ত, যেখানে মৃতদেহের চামড়া পুড়ে কালো হয়ে গেছে সেখানে এই প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ঘড়িটার কথা, সেই ঘড়ির বেল্ট কিভাবে অক্ষত থাকে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না। এছাড়া বলা যায় হাবিবুর রহমান, যিনি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন, কিন্তু তিনি যখন নেতাজির দেশে যুদ্ধ পরবর্তীকালে ঠাঁই না পেয়ে পাকিস্তানে যেতে বাধ্য হয়েছিলেন, 1953 সালে পাকিস্তানে এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন নেতাজি কিংবা তিনি অবৈধ কোনো বিমান দুর্ঘটনায় পড়েননি এবং নেতাজি মারা যান। এরপরে চলুন আমরা একটু দেখব যে নেতাজির মৃত্যুর তথ্য সামনে আসবার পরে বিভিন্ন যে সমস্ত কমিটিগুলোর রিপোর্ট প্রকাশ করেছিল সেই সমস্ত রিপোর্টের মধ্যে কেমনভাবে অসঙ্গতি লক্ষ্য করা যায়। এ প্রসঙ্গে আমি প্রথমেই বলেছি ফিগেস রিপোর্টের কথা, যিনি মূলত চিতাভস্মের তত্ত্বের জনক। এই ফিগেস ছাড়াও সেখানকার মিলিটারি ইন্টেলিজেন্স একটি রিপোর্ট প্রকাশ করেছিল। তাই এই ক্ষেত্রে বলা যায় যে একই বিষয় নিয়ে যেহেতু এই দুটো রিপোর্ট, তাই দুটো রিপোর্টের তত্ত্ব একই হওয়ার কথা। এবার চলুন আমরা একটু ট্যালি করে দেখি ফিগেস রিপোর্ট এবং মিলিটারি রিপোর্টের মধ্যে কি মিল বা অমিল লক্ষ্য করা যায়। মৌলিক পার্থক্য হিসেবে বলা যায় ফিগেস রিপোর্টে নেতাজি নাকি চিকিৎসা করেছিলেন ডক্টর সুরুতা এবং তিনি বলছেন একটি ক্যাম্পর ইনজেকশন দেওয়ার সাথে সাথেই রোগী কোমায় চলে যান এবং কিছুক্ষণ পরেই তার মৃত্যু ঘটে। অথচ ব্রিটিশ মহাপেজখানায় রক্ষিত মিলিটারি ইন্টেলিজেন্স 2 এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে নেতাজি চিকিৎসা করেছিলেন ডক্টর ইউসি। তিনি জানান পোড়া ক্ষতস্থানগুলি তেল দিয়ে পরিষ্কার করে দেওয়া হয় এবং ড্রেসিং করা হয়, ইনজেকশন দেওয়ার মতো অবস্থায় ছিলেন না। দ্বিতীয়ত বলা যায় ফিগেস রিপোর্টে বলা হয়েছে মৃত্যুর সময় সন্ধ্যা 7টার কিছু পরে এবং ডেথ সার্টিফিকেট লেখেন ডক্টর সুরুতা। তিনি নেতাজিকে সহজেই শনাক্ত করেন কারণ বোসকে একটি বিশেষ গাড়িতে আনা হয়েছিল। অথচ মিলিটারি ইন্টেলিজেন্স 2 এর বক্তব্য ডেথ সার্টিফিকেট লেখেন ডক্টর উল্লসিনী। শনাক্তকরণের প্রশ্নে তিনি জানান নেতাজিকে তিনি চিনতেন না। একটি ট্রাকে করে অনেকগুলি পুরা দেহ হাসপাতালে এনে বলা হয় যে একটি বিমান দুর্ঘটনায় অনেকগুলি মানুষ পুড়ে গেছে, তাদের মধ্যে 2 জন ভারতীয় আর বাকি 5-6 জন জাপানি ছিলেন। একজন অফিসার জানালেন এই 2 জন ভারতীয়দের মধ্যে একজন চন্দ্র বোস, তাকে যেন বিশেষভাবে দেখাশোনা করা হয়, বিশেষ যত্ন সহকারে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাহলে দেখুন দুটো রিপোর্টে ভিন্ন ভিন্ন তথ্য পেশ করা হয়েছে, তাই এটা কি বিশ্বাসযোগ্য? এবারে দেখি আর একটা মারাত্মক তথ্য, যেখানে দেখা যাচ্ছে যে 1945 সালে জাপান সরকার একটি অন্তর্বর্তী রিপোর্ট পেশ করেছিল এবং পরবর্তীকালে তারা 1956 সালে একটা চূড়ান্ত রিপোর্ট পেশ করেছিল। সেই রিপোর্টে বলা হচ্ছে যে তাইহোকুতে ভেঙে পড়া বিমানটির মডেল ছিল হেভি বোম্বার টাইপ 2 মডেল 97, কিন্তু ফিগেস রিপোর্টে বিমানের যাত্রী বলে কথিত লেফটেন্যান্ট কর্নেল
নাগাকি বলেছেন বিমানের মডেল ছিল মিৎসুবিশি K1-21 হেভি বোম্বার শ্যালি। এবং এক্ষেত্রে আর একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, ইন্টারনেটে দেখা যাচ্ছে যে 1945 সালেই মিৎসুবিশি K1-21 অবসর নেয়, যদিও সেখানে মাসের কোনো উল্লেখ নেই। তাই এক্ষেত্রে বলা যায় যদি সেটা আগস্ট মাসের আগে হয় তাহলে তো ওই বিমানের উড়বার কোনো কথাই নয়, আর যদি পরে হয় তাহলেও সেটা উড়েছিল কিনা সন্দেহ আছে। যাই হোক, আবার জাপানের মিলিটারি হিস্ট্রিতে দেখা যাচ্ছে মিৎসুবিশি K1-21 লা আর্মি টাইপ 97 হেভি বোম্বার মডেল 1A কোড নেম স্যালি ইন ফ্লাইট, অর্থাৎ স্যালি যুদ্ধ বিমানের কোড নাম হলেও কোনো মডেলই তথাকথিত তাইহোকু বিমান দুর্ঘটনার দিনে বর্ণিত স্যালি মডেল নয়। এবং ওই দিনে অর্থাৎ 1945 সালের 18 আগস্ট লগবুক ঘাটলে জানা যায় ওই দিন ওই নাম্বার বা মডেলের কোনো বিমান আকাশে ওড়েনি। একথা শৈলমারীর সাধুর কাছ থেকে জানা গিয়েছে। তথাকথিত বিমান দুর্ঘটনার কয়েক সপ্তাহ পরেই কর্নেল ফিনের অধীনে গোয়েন্দা দল নেতাজির অনুসন্ধানে নেমে পড়েন। তিনি রিপোর্টে উল্লেখ করেন যে সরকারের আরও তদন্ত করা দরকার যে মিস্টার বোসের মৃত্যু স্থায়ী বা পার্মানেন্ট কিনা, অর্থাৎ অস্থায়ী মৃত্যুর সম্ভাবনাও মিস্টার ফিনে ভেবেছিলেন। আসলে ফিনের এইরূপ ভাবার কারণটি বিশেষ উল্লেখযোগ্য, সেটা যদি এখানে উল্লেখ করতে যাই প্রতিবেদনটি অনেক বড় হয়ে যাবে, তাই আর বিস্তারিত আলোচনা করলাম না। এবার চলুন আমরা দেখে নিই আসলে ওই যে চিতাভস্ম সেটা কার ছিল বা কার শেষকৃত্য করা হয়েছিল। আসলে 1956 সালের টোকিওর ভারতীয় দূতাবাসের ফার্ম সেক্রেটারি A.K. দাকে জাপানের রাষ্ট্রদূত দপ্তর থেকে একটি পত্রে জানানো হয় যে ডাক্তারের রিপোর্ট, পুলিশ রিপোর্ট বহু চেষ্টা করেও বর্তমান তাইপে বা পূর্বতন তাইহুকুতে খুঁজে পাওয়া যায়নি। তবে তিনি জানান একটা সরকারের অনুমতিপত্রের সার্টিফাইড কপি তিনি তাইপে মিউনিসিপ্যাল অফিসে ব্যুরো অফ হেলথ অ্যান্ড হাইজিনে সন্ধান পেয়েছেন। এই নথিতে দেখা গেছে যে মৃত ব্যক্তির নাম ইচিরো আকুরা এবং আবেদন করেছেন তানিয়োশি ইয়োশিমি। মৃত ইচিরো আকুরার পেশা দেখানো হয়েছে একজন অনিয়মিত সেনাকর্মী, 22 বছর বয়স, 19 আগস্ট 1945 মারা যান, 21 আগস্ট সরকারের অনুমতি পান এবং 26 আগস্ট সন্ধ্যা 6টায় সৎকার করা হয়। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য এই 22 আগস্ট আজাদ হিন্দের প্রচারমন্ত্রী আয়ারকে নেতাজির মৃত্যুর সংবাদের খসড়া তৈরি করতে বলা হয়েছিল। তাহলে কি এর চিতাভস্মই রেনকোজি মন্দিরে এনে রাখা হয়েছিল? সেটা কিন্তু মনের মধ্যে জেগে উঠবে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য এটা যে নেতাজি যদি সত্যি বিমান দুর্ঘটনায় মারা যেতেন তাহলে এত গোপনীয়তা কেন? জাপান সরকার তো মৃত নেতাজির দেহ, ছবি এবং প্রাসঙ্গিক সমস্ত তথ্যই বিশ্ববাসীর কাছে তুলে ধরে সত্য প্রমাণ করতে পারতেন। অহেতুক জাপান সরকারকে ব্রিটেন এবং আমেরিকার গোয়েন্দাদের সন্দেহের তালিকায় থাকতে হতো না, এত জেরা, এত তদন্তের প্রয়োজন পড়তো না, মৃতদেহের নিশ্চিত ভয় থাকতো না গ্রেপ্তার হওয়ার। আসলে অন্তর্ধানের ঘটনা সাজানো পূর্ব পরিকল্পিত, তাই তার পটভূমি রচনার স্বার্থেই জাপানের এত গোপনীয়তা, হাবিবুর রহমানদের এত নাটক করতে হয়েছে। চিতাভস্মাধার তাইহোকু থেকে টোকিও কিভাবে এলো এর মধ্যেও রয়েছে কিছু গোপন ইঙ্গিত। 5ই সেপ্টেম্বর তাইপে অর্থাৎ তাইহোকু শহর থেকে রওনা দিয়ে নেতাজির বিশ্বস্ত সহচর কর্নেল হাবিবুর রহমান এবং কয়েকজন জাপানি অফিসার টোকিওয় চিতাভস্ম নিয়ে আসেন এবং রেনকোজি বৌদ্ধ মন্দিরে রাখে, যেটা আমি প্রথম থেকেই বলে আসছি। এখানেও মনের মধ্যে প্রশ্ন জাগে, সেটা হলো হিন্দু রীতি অনুযায়ী অস্থি কোনো নদীতে বিসর্জন দিতে হয়। নেতাজির বলে কথিত চিতাভস্ম যদি বিসর্জন দেওয়া সম্ভব না হয় তাহলে সেটা কেন বৌদ্ধ মন্দিরে লুকিয়ে রাখতে গেলে? চিতাভস্মেরও কি কোর্ট মার্শাল হওয়ার ভয় ছিল? এবং টোকিও এবং জাপানে একাধিক হিন্দু মন্দির রয়েছে, যেমন ডাইশোগুটি অর্থাৎ ইন্দ্র মন্দির, বরুণ দেবের মন্দির, কামদেবের মন্দির, সূর্য মন্দির, গণেশ মন্দির ইত্যাদি। এই সমস্ত মন্দিরের কোনো জায়গায় তো সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম রাখা যেত। রেনকোজি মন্দিরের পুরোহিত তো সুভাষচন্দ্র বসুকে চিনতেন না। আসলে এই পুরোহিতকে চিনতেন ওই সমস্ত জাপানি অফিসাররা। তারা এখানে এসে আসলে চিতাভস্মের নামে পুরোহিতকে দিয়ে একটি ঘোটালা পাকিয়েছিল এবং এটাও জানা যায় পুরোহিত নাকি নিরাপত্তার জন্য ওই চিতাভস্মের আধারটি শোবার সময় নিজের বিছানায় নিয়ে গিয়ে রাখতেন। তাহলে তো প্রশ্ন আসা স্বাভাবিক, চিতাভস্মের ছবি বা আধার বা পাত্র সহ সেই ছবি কেন তুলে রাখা হলো? যাই হোক, এরপরে যে তথ্যটা জানা যায় সেটা আরো গুরুত্বপূর্ণ। ব্রিটিশ গোয়েন্দারা হানা দিয়েছিল এই মন্দিরে এবং তারাও চিতাভস্মের সন্ধানে এবং শেষ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে তারা জানায় ওই চিতাভস্ম বোসের নয় এবং তারা এও জানায় সম্ভবত কোনো মানুষেরই নয় এবং তারা বলেছিল বোস অন্তর্ধান করলে এমনটাই করতেন। এবারে দেখুন আর একটা তথ্য, সেটা হচ্ছে মৃতদেহটি দাহ করা হয়েছিল ইচিরো আকুরার নামে। সরকারি সৎকার কেন্দ্রে অনুমতিপত্রে সেটাই লেখা হয়েছিল। ডেথ সার্টিফিকেটে কোথাও কিন্তু সুভাষ বসুর নাম বা চন্দ্র বোসের নাম ছিল না। কিন্তু পরম আশ্চর্যের বিষয়, নতুন
নতুন একটি ডেথ সার্টিফিকেটের আবিষ্কার হয়েছিল মুখার্জি কমিশনের সময়, যেটা লিখেছিলেন সেই ডক্টর ইয়োশিমি, যিনি ইচিরো আকুরার মৃতদেহ সরকারের জন্য অনুমতিপত্র চেয়েছিলেন মিউনিসিপ্যালিটির কাছে। জাপানি ভাষায় লেখা ওই ডেথ সার্টিফিকেটটি চন্দ্র বসুর নামে বানানো হয় 1988 সালে এবং মৃত্যুর কারণে বলা হয় সারা দেহ পুড়ে যাওয়া, 3rd ডিগ্রি বার্ন। মৃত্যুর তারিখ 18 আগস্ট 1945। চিকিৎসা সম্পর্কেও সেখানে সংক্ষেপে লেখা আছে এবং বলা হয়েছে হাসপাতালের পক্ষ থেকে সমস্ত রকমের চিকিৎসার চেষ্টা করা সত্ত্বেও ওই দিন রাত 11টা নাগাদ চির ঘুমিয়ে তিনি চলে যান। যদিও এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য ইনি কিন্তু আগে অন্য টাইমের কথা বলেছিলেন এবং সার্টিফাই করা এই লেখার তলায় চিকিৎসক ডক্টর ইয়োশিমির নাম এবং তারিখ লেখা আছে 13 আগস্ট 1988। এবং তিনি এটাও বলছেন যে কোনো ভারতীয় অনুরোধে তিনি নাকি এই কাণ্ডটি করেছেন। এবারে দেখা যাক এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের মন্ত্রী মহলের কাণ্ড কারখানাটা কেমন ছিল। ইচিরো আকুরার দেহাবশেষের আধারে এই দেশের মন্ত্রী প্রধানমন্ত্রীরা শ্রদ্ধা জানাতে যেতেন। নেহরু এবং ইন্দিরা গান্ধী নেতাজির বিমান দুর্ঘটনার গল্পে আস্থাশীল ছিলেন না, যদিও তাদের আমলেই ছাই তত্ত্বের সরকারি মান্যতা মিলেছিল। রেলক্রোজির ভিজিটার্স খাতায় নেতাজির প্রতি নয় বুদ্ধদেবের শান্তির কথা লিখেছিলেন। এই ক্ষেত্রে আরো উল্লেখযোগ্য, ইন্দিরা গান্ধীর আমলেই দিল্লিতে নেতাজি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ফাইল সরকারিভাবে পুড়িয়ে দেওয়ার কথা স্বীকার করা হয় মুখার্জি কমিশনের কাছে। ওই কমিশন যখন চলছে তখন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী রেলক্রোজির মন্দিরে নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে খাতায় যা লিখেছিলেন তা আজও পোস্টার ফলকে লিখিত আছে। অটল বিহারী বাজপেয়ী লিখেছিলেন, মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা, তার দেশপ্রেম, সাহস এবং আত্মত্যাগ সর্বদা আমাদের অনুপ্রাণিত করবে। ভারত তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। এ প্রসঙ্গে আরেকটি তথ্য আপনাদের সামনে না দিলে নয়, সেটা হচ্ছে সিঙ্গাপুরের ইন্টেলিজেন্স ডিভিশনের মেজর কাটনি ইয়াংকে নতুন দিল্লির ইন্টেলিজেন্সের উপপ্রধান ম্যাকরাই 1946 সালের 19 ফেব্রুয়ারি 5 পৃষ্ঠার এক গোপন পত্রে বিমান দুর্ঘটনার বিষয়ে কিছু খুঁটিনাটি তথ্য জানিয়েছিলেন। সেখানে তিনি বলছেন যে প্লেন ভেঙে পড়ে 4 থেকে 5 জন মারা গেছে বলে বলা হচ্ছে, বা হাবিবুর বলছে সেই একই প্লেনে চড়ে সাকাই এবং হাবিবুর রহমান 4 সেপ্টেম্বর 1945 সালে ফুকুওকা ভ্রমণ করলেন। তাহলে কিভাবে? যাকে প্রতিবেদনটা অত্যন্ত দীর্ঘ হয়ে যাচ্ছে, আর দীর্ঘায়িত না করে এবার আমরা চলে যাব নেতাজির পরিবারের লোকেদের কাছে। নেতাজির পরিবারের লোকেরা কিভাবে দ্বিচারিতা করেছেন এই বিষয়টাকে নিয়ে সেটাও আমাদের জানা দরকার। নেতাজির দাদা এবং ভাইরা বিমান দুর্ঘটনা কিংবা চিতাভস্মের গল্প প্রথমে মানতেন না, কিন্তু পরবর্তীকালে তারাই দাবি জানান চিতাভস্মকে ভারতে আনবার জন্য। অনেক পরে মুখার্জি কমিশন গুমনামি বাবার দাঁতের ডিএনএ টেস্টের জন্য যখন রক্ত চেয়েছিল নেতাজি পরিবারের লোকেদের কাছ থেকে, তখন তারা তীব্র অনীহা দেখিয়েছিলেন এবং পরে নানা রকম টাল বাহানার পরে রক্ত যদিও দিয়েছিলেন, কিন্তু সেই সময় জার্মানি থেকে শরৎ বসুর নাতি ও অমিয়নাথ বসুর পুত্র সূর্য বসু এই মুখার্জি কমিশনের চিঠিকে জানিয়েছিলেন যে বিদেশিনী অ্যানিটা পাকের রক্তের নমুনা যেন চাওয়া না হয়, কারণ তা শুধু গুমনামি বাবার দাঁত নয়, রেণুকোজির ভস্ম পরীক্ষার ক্ষেত্রেও মিলবে না। তবে আশ্চর্যের বিষয়, সাম্প্রতিককালে এই অ্যানিটা পাকেকে সামনে রেখে বসু পরিবারের লোকেরাই দাবি করছেন যে নেতাজির চিতাভস্মকে ভারতবর্ষে আনবার জন্য। এই প্রসঙ্গে বলবো যে এই যে চিতাভস্মের ডিএনএ টেস্ট পাবার দাবি তুলেছেন তারা বা দেশের কেউ কেউ, এই প্রসঙ্গে আমাদের জানতে হবে যে এই চিতাভস্মের কি সত্যি ডিএনএ টেস্ট করা সম্ভব? মুখার্জি কমিশনের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের তৎকালীন ডিরেক্টর বিজয় কাশ্যপ জানাচ্ছেন যে চিতাভস্মের ডিএনএ টেস্ট সম্ভব নয়, কিন্তু সাম্প্রতিককালে কিছু বিদেশি সংস্থা দাবি করে থাকেন যে চিতাভস্মের ডিএনএ টেস্ট করা সম্ভব। তবে তাদের শর্ত হচ্ছে যদি সেখানে হাড়গোড় থাকে এবং তাতে যদি কেউ হাত না দেয়। তাই এই দিক থেকে বলা যায় ওই চিতাভস্মে অনেক হাত পড়েছে, তাই তার ডিএনএ টেস্ট করা আর সম্ভব নয়। আর চিতাভস্ম ভারতে আনবার কথা বলছেন, এই প্রসঙ্গে একটা গোপন সংবাদ দিয়ে রাখেন। এই চিতাভস্ম কিন্তু ভারতে অলরেডি 2 বার আনা হয়েছে, একবার, এবং যারা এনেছিলেন তারা অতি গোপনে এনেছিলেন। প্রথমবার জানা যায় 1954 সালের ডিসেম্বরে টোকিওর ভারতীয় দূতাবাসে রাখা মৃত সুভাষচন্দ্র বসুর ভস্ম ও অন্যান্য জিনিস বিদেশ মন্ত্রক গ্রহণ করেছে, সঙ্গে 200 টাকাও গ্রহণ করেছে। অর্থাৎ 1954 সালে একবার আনা হলো, আর দ্বিতীয়বার খোদ কলকাতার শিশির বসুর পুত্র সুব্রত বসু মুখার্জি কমিশনের রিপোর্ট জমা পড়বার পরে টোকিওর রাম মূর্তির বাড়ি থেকে ভারতবাসীর অজান্তেই তথাকথিত চিতাভস্ম নিয়ে আসে। পরবর্তীকালে তার বইতে এই কথা স্বীকার করেছে। 2006 সালের মার্চে ওই চিতাভস্ম নিয়ে আসেন নাকি অনিতা পাকের সঙ্গে পরামর্শ করে। বন্ধুরা, বিষয়টা অত্যন্ত জটিল এবং অনেক বড়। সমস্ত পয়েন্ট আমি আলোচনা করতে পারলাম না, এবং যে পয়েন্টগুলো আমি আলোচনা করলাম তার উপর বেশ করে আমি কোনো সিদ্ধান্তেও আসলাম না। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিও
ভিডিওটি দেখলেন তারা অবশ্যই নেতাজি প্রেমী এবং দেশপ্রেমী। তাদের কাছে অনুরোধ, এই সমস্ত ঘটনাবলীর থেকে আপনারা কোন সিদ্ধান্তে আসবেন? নেতাজির মৃত্যু সংক্রান্ত বিষয়ে আমরা এতদিন পর্যন্ত যে কথা জেনেছিলাম সেটা কি তার সাজানো ছিল না? এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, সেই আশা রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখবেন, অন্যদের মধ্যে শেয়ার করে সকলকে জানবার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।